পুজো আসছে আসছে করতে করতে কিন্তু পুজো এসে পুজো চলেও গেল। তারপর আবার আমাদের প্রত্যেককে সেই একঘেয়ে বাঁধা ধরা ডেলি রুটিনের মধ্যেই ফিরতে হবে। পুজোর কদিন তো বেশ আনন্দ করে কাটছিল, তারপরে আজকের দিনে না দাঁড়িয়ে একটু কাজ করতে কেমন যেন মন লাগছিল না, কিন্তু সংসারের কাজ থেকে তো আর ছুটি পাওয়ার কোনো উপায় নেই। আর আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি এটা ছিল একটা রবিবারের ব্লগ। তো সকালবেলা উঠে সমস্ত কাজ ছেড়ে নিয়েছি, নিয়ে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে না একটু তাড়াহুড়োও আছে, কারণ এক জায়গায় বেরোতে হবে। তো চলো তার আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। গুড মর্নিং সকলকে। তো অনেক দিন বাদে তোমাদের সাথে আবার একটু ধীরে সুস্থে ব্লগ শেয়ার করতে পারছি। একদিন তো যা হুটোপাটার মধ্যে লাইফগুলো মানে দিনগুলো কেটেছে, তার মাঝখানে এরকম একটুখানি শান্তি করে বসে তোমাদের সাথে কথা বলারই সময় পাইনি। তো যাই হোক, পুজো তো মিটে গেল। তোমরা কেমন করে সবাই পুজো কাটিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আমার পুজো তো খুব ভালো কেটেছে, সেটা তোমরা সমস্ত ব্লগগুলোর মাধ্যমে দেখতেই পেয়েছো। আর পুজোর মধ্যে একটা কি হয়েছে বলো তো, আমার ব্রেকফাস্ট টোটালি স্কিপ হয়ে গেছে। শুধু ব্রেকফাস্ট না, টোটালি আমার লাইফস্টাইল যেটা সেটা টোটালি চেঞ্জ হয়ে গেছিলো। তো যথারীতি আবার পুজো মিটে গেলে সেই রুটিনে ফিরতে হবে, কারণ নেক্সট তো দিওয়ালি আসতে চলেছে, তাই না? দিওয়ালি মানেই দেখবা রঙ্গোলি দেওয়া, বাজি ফাটানো, চারিদিকে টুনি লাইট জ্বালানো, আবার একটা খুব সুন্দর একটা উৎসব আসতে চলেছে। তো সেই জন্য নিজেকে তো এইসবের মধ্যে ফিট রাখতেই হবে। তো এই কদিন অনিয়ম করে যে ব্রেকফাস্টটাকে স্কিপ করেছি লাস্ট মানে পুজো চলে যাওয়ার পর থেকে, সেটাকে আবার ধরে নিয়েছি। ইভেন এখনও আমি এটাই খাবো, সেটা হচ্ছে এই যে প্রো টুর গ্রোর ফিট ভিম রেডি টু ইট ওটস। তো এইটাই তো এখন আমার ব্রেকফাস্টের একটা সঙ্গী হয়ে উঠেছে। আর এটা না এত চটজলদি হয়ে যায়, যখন ধরো ব্রেকফাস্ট বানাতে তোমার ইচ্ছা করছে না, তখনও কিন্তু একটুখানি সময় খরচ করলে কিন্তু এটা বানিয়ে ফেলা যায়। যার জন্য এটা আমার কাছে এত পছন্দের। এটার জন্য এক্সট্রা করে কোনো খাটনি করতে লাগে না। আর এর মধ্যে না যে সুইটনেসটা আছে সেটা সম্পূর্ণ জাগারি থেকে এসেছে, অর্থাৎ গুড় থেকে এসেছে, যার জন্য এটা খাওয়াও কিন্তু শরীরের জন্য ভীষণ হেলদি। তো এই দীপাবলির সুন্দর দিনগুলোতে এবং দীপাবলির আগ দিয়েও নিজেকে ফিট অ্যান্ড ফাইন রাখতে গেলে কিন্তু সকালবেলা ব্রেকফাস্টটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো সেই জন্য এই ওটসটা আমার কাছে ভীষণ হেল্পফুল। তো চলো তোমাদেরকে শেয়ার করি এটা ঝটপট কিভাবে বানানো যায়। ফিট ভিমের এই রেডি টু ইটস ওটসে রয়েছে ফিচার্স অফ ভিম বানানা, যা আসামে পাওয়া যায়, যেটা ন্যাচারাল স্ট্রেংথ আর গ্রোথ বেনিফিটের জন্য ভীষণভাবে পপুলার। এছাড়াও এর মধ্যে রয়েছে ক্র্যানবেরি, যা আমাদেরকে অ্যান্টিঅক্সিডেন্ট প্রোভাইড করে। এছাড়াও এই রেডি টু ইটসের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টগুলো দেওয়া আছে প্রত্যেকটাই আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। তো চলো এবার এটাকে ঝটপট বানিয়ে নিই। এটা বানানো যে কতটা সহজ সেটাই তোমাদেরকে এবার দেখাই। এই রেডি টু ইট ওটসটা ব্রেকফাস্টের পাশাপাশি স্ন্যাক্স হিসেবেও খুব ভালোভাবে এটা খাওয়া যায়। আর এটা না খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায়। পারফেক্ট ফর এভরিওয়ান এজ 3 অ্যান্ড অ্যাবাভ। তো এখানে আমি 3 চামচ মতো ওটস নিয়ে নিয়েছি। আর এই ওটসের মধ্যে অলরেডি কিন্তু মিল্ক অ্যাড করা আছে, যার জন্য এখানে আর কোনো এক্সট্রা করে মিল্ক অ্যাড করতে হবে না। এখানে জাস্ট গরম জল অ্যাড করলেই কিন্তু এই মিল্কটা আমাদের খুব তাড়াতাড়ি প্রিপেয়ার হয়ে যাবে। আর এর মধ্যে যে ন্যাচারাল সুইটনেসটা রয়েছে সেটা এসছে জাগারি পাউডার থেকে। আর এই দেখো 5 মিনিট পর যেই ঢাকনাটা খুলেছি, এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। তো দেখো, ব্রেকফাস্ট যদি হেলদির পাশাপাশি যদি একটু টেস্টিও বানা যায় তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে। তো এখানে আমার বাড়িতে মোটামুটি যা জিনিসপত্র ছিল, যেমন একটুখানি আমি আপেল অ্যাড করেছি, আর সাথে কিছু কিশমিশ, একটু ওয়ালনাট, আর দিয়ে দিয়েছি হচ্ছে চেরি ফল। তো এইভাবেই আমি আমার ব্রেকফাস্টটাকে সকালবেলা হেলদির সাথে সাথে অনেকটা টেস্টিও করে নিয়েছি। তো চলো, ব্রেকফাস্ট তো রেডি, এবার ঝটাপট খেয়ে নেওয়া যাক। তো ভাবলাম ওপর থেকে একটু চিয়া সিডসও দিয়ে দিই। তো এই দেখো, এখানে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে একদম রেডি। আর এটা দেখতে যতটা ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু ততটাই ইয়াম্মি ছিল। দারুণ ছিল এই ব্রেকফাস্টটা। আর তার জন্যেই এখন নিজেকে বলতে পারো সবসময় ফিট রাখার জন্য সকালবেলা করে এটাই আমার ফেভারিট ব্রেকফাস্ট হয়ে উঠেছে। তো দেখলে ব্রেকফাস্টটা কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল, যার জন্য এটা আমার এত পছন্দের। তো চলো, এত সুন্দর ইয়াম্মি অ্যান্ড টেস্টি একটা জিনিস আমরা যে ওটসটা বানিয়েছি সেটা এখন ঝটাপট খেয়ে নেওয়া যাক, কারণ এটা খেতে ভীষণ সুন্দর। আর এর মধ্যে তোমরা চাইলে ড্রাই ফ্রুটস নাও মেশাতে পারো, এটা নর্মালি খেতেও খুব ভালো লাগে। তো যখন যেরকম মুডের ওপর ডিপেন্ড করে সেরকমভাবে ড্রাই ফ্রুটস একটু মিশিয়ে নেওয়া যায়। তোমরাও যদি ফিট ভিমের এই রেডি টু ইটস ওটসটা নিতে চাও, তো তার জন্য দেখো আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এটা ফ্লিপকার্ট, অ্যামাজন, এমনকি ওদের নিজস্ব ওয়েবসাইট www.pro2grow.in-এও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো। তাহলে আমার সকালটা যেভাবে এত সুন্দর হেলদিভাবে শুরু হচ্ছে, তোমাদেরটাও এরকম করে হেলদিভাবেই শুরু করতে পারবে। তো চলো, এখন আমি আগে ঝটপট খেয়ে নিই, তারপরে আবার সংসারের যা কাজ আছে সেগুলোকে স্টার্ট করতে হবে।
তো সকাল সকাল দিনটাকে তো খুব হেলদিভাবেই স্টার্ট করেছি। এইবার একদম কোমর বেঁধে কাজে লাগতে হবে। আর পুজোর এই কদিনে মেকআপ করে করে স্কিনের বলতে পারো একদম 13টা বাজিয়ে দিয়েছি। তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারছো না, কিন্তু মুখের মধ্যে প্রচুর ছোট ছোট র্যাশ বেরিয়ে গেছে। তাই এখন বলতে পারো মুখের মধ্যে আমি কিচ্ছু অ্যাপ্লাই করছি না। আমি এখন টোটালি রয়েছি অ্যালোভেরা জেল আর আমার যে নাইট ক্রিম দেখো সেই নাইট ক্রিম। আর কখনো কখনো যদি মুখটা দেখছি খুব ড্রাই লাগছে তাহলে একটু জংশন বেবি ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা জানোই তো জংশন বেবি ক্রিম কতটা আর কি বলবো, ওর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল থাকে না। তাই এটা কিন্তু আমার স্কিনে খুব ভালোভাবে শ্যুট করেছে। তো যখনই দেখি স্কিনটা প্রচণ্ড আমার ড্রাই হয়ে গেছে এইসব মেকআপ টেকআপ করে, তখনই কিন্তু এই আর কি জংশন বেবি ক্রিমটার উপরেই আমি ভরসা করি। তো আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করব, তো সেই জন্য দেখো যেটা পাতা ছিল সেটাকে তুলে নিয়েছি, নিয়ে এখন এখানে বাঁধছিলাম কোনটা পাতবো। তো ভাবলাম অনেক দিন হলো এই বেড কভারটা পাতা হয় না, ওটা পাতবো। আর এই দেখো এখন একটা, এই যে আমার হাতে এখন যেটা দেখছো না, এটা একটা নতুন বেড কভার। তো ভেবেছিলাম এটা পুজোর সময় পাতবো, কিন্তু পুজোর সময় না এত ভিড়ভাড়টা, দোকানে গিয়ে না ওই চাদরটার সাথে ম্যাচিং করে না মানে পিলো কভার, তারপরে ধরো সাইড পিলো, কিছুই দোকানদার কাকু দেখাতেই চাইলো না। বললো যা হবে সব পুজোর পরে, এখন সব সেট বিক্রি করব, এখন এইভাবে কোনো আর কি ম্যাচিং করে দেবে না। তো সেই জন্য রেখে দিয়েছি। এই পুজো তো মিটে গেছে, আবার যখন নতুন একটা বেড কভার পাততে লাগবে তখন গিয়ে কিনে নিয়ে আসবো। তো এখানে দেখো বালিশের কভারগুলো পরানো হয়ে গেছে। আর এই যে কভারটা দেখছো না, যেটা এখন আর কি মানে কোল বালিশে পরালাম, এটা কিন্তু সেটে ছিল না, এটা আমি আলাদা করে কিনে নিয়ে এসেছি। এই চাদরটার সাথে শুধু দুটো পিলো কভারই ছিল। আর এই চাদরটা কিন্তু আমার কেনাও না, এটা হচ্ছে কতবার যখন পুজোর শপিং করেছিলাম না, তখন খুব সম্ভবত এক্সপ্রেস বাজার থেকে দিয়েছিল। ওই থাকে না 2000-2500 কেনাকাটার ওপর একটা করে বেড কভার বা অন্য কোনো গিফট, তো সেই হিসাবেই এটা গিফট হিসাবে পেয়েছিলাম। তো সারা গরমকাল পাতিনি কেন বলো তো, এটা না একদম পিওর সুতি না, একটু টেরিকট মিক্স করা আছে। আর না খুব সরে সরে যায়, কোনো মতেই ওটা মানে বিছানায় না স্টিক করে রাখা যায় না, খুব এদিক ওদিক হয়ে যায়। তো যার জন্য না এটাকে গরমকালে পাতি না, এই শীতের সময় পাতি, শীত চলে গেলে আবার পাতা বন্ধ করে দিই। কারণ দেখবে গরমে কিন্তু সুতির বিছানার চাদরে শুয়ে অনেকটা আরাম। তো সেই জন্যে না সারা গরম তো আর পাতিনি, এইবার শীত পড়বে, এইবার পাতা শুরু করে দেবো। আর এইদিকে দেখো বিছানার নিচে আমার অর্ধেক ওয়ার্ড্রপটা মনে হচ্ছে না চলে এসছে, মানে এত জামা কাপড় না। আগে তো দেখতে শুধু নিচটাই দিতাম, কিন্তু পুজোর মধ্যে জামা কাপড় কাচা আর ভাঁজ করে করে ঢোকানো, এই করতে করতে নিচে তো আর জায়গাও হয়নি, যার জন্য দেখো দুটো তোষকের মাঝখানেও জামা কাপড় দেওয়া ছিল। আর দেখো সায়াটা কত সুন্দরভাবে আয়রন হয়ে গেছে। আমি মনে হয় হাতে আয়রন করলেও এত সুন্দর আয়রন হবে না। এখানে প্রায় 3-4 দিন রাখা ছিল, তারপরেই কিন্তু এত সুন্দর হয়ে গেছে। আর এই যে আমার নতুন শাড়িগুলো, এগুলোকে প্রায় ধরো 2 দিন করে হাওয়া খাইয়েছি, তারপর এগুলোকে বিছানার নিচে রেখে দিয়েছিলাম। এইবার আর কি ভরে তুলে রাখবো, আরও 1-2 বার পরবো, তারপরেই আর কি কাচবো। যতই হোক এগুলো ভালো শাড়ি, বেশিবার কাচলে নষ্ট হয়ে যাবে না। আর এই দেখো পুজোর সময় কৌশিকের শার্ট বলো টি শার্ট বলো, তার থেকে যে প্লাস্টিকগুলো পেয়েছিলাম সমস্ত কিছু আমি জড়ো করে রেখে দিয়েছিলাম, শুধুমাত্র আমার এই শাড়িগুলো ঢোকাবো বলে। কারণ কি বলো তো, শাড়ির সাথে না যে প্যাকেটগুলো দেয় সেগুলো কেমন যেন ছিঁড়ে ছিঁড়ে যায়, কিন্তু এই টি শার্ট বা শার্টের সাথে যে প্যাকেটগুলো থাকে না, ওগুলো দেখেছি একটু না মোটা ধরনের হয়। তো সেই জন্যই প্যাকেটগুলো রেখে দিই এই আমার শাড়ি রাখার জন্যে। তো নিচের দিকটা পুরো খালি হয়ে গেছে, এখন ওপরের পাটটাও খালি করেছি, এখন শুধু জামা কাপড়গুলোকে বিছানার ওপর তোলা বাকি। আর কি ডবল তোষক, তো যার জন্য একটুখানি প্রবলেম হচ্ছিল। তো এই যে এত জামা কাপড় সমস্ত কিছু বিছানার মধ্যে দেওয়া ছিল, এইবার এটাকে তুলতে হবে, কারণ না হলে বিছানার ওই দিকটা খুব উঁচু উঁচুও হয়ে গেছিলো। তো দেখতেই তো পাচ্ছ সমস্ত জামা কাপড় খুব ভালোভাবে আয়রন হয়ে গেছে, দেখে মনে হচ্ছে এগুলো হাতে করা না, এত সুন্দর বিছানার নিচে দিলে এগুলো আয়রন হয়। এইবার তার থেকেও বড় প্রশ্ন ছিল কোথায় কোনটা ঢোকাবো। এই দেখো হাতে এখনও একটা নতুন শাড়ি, পুজোয় আর ভাঙা হয়নি, এটা সামনেবার ভাঙবো। তো এখানে এখন সমস্ত শাড়ি জামা কাপড় যেখানে যা ঢোকানো যায় ঢোকাতে হবে। আর আমি তো দেখছি দিন দিন আমার শাড়ি বেড়েই চলেছে, কিন্তু আমি শাড়ি পরা শিখছি না। তবে জানো তো এইবারের পুজোয় না অনেকটা শাড়ি পরতে পেরেছি, একটু সময় লেগেছে ঠিকই, তবে না পরে বেরোতে পেরেছি, এই অনেক। আর এই দেখো হাতে এখন যে পিঙ্ক কালারের ওড়নাটা দেখলে, এটাও জানো তো একবার মানে ওড়নাটা দোকানে গিয়ে পছন্দ হয়েছে কিনে নিয়েছি, কিন্তু তার সাথে না ম্যাচিং করে কোনো জামাই পেলাম না যে তার সাথে পরবো। জানি না ওই ওড়না কবে উদ্বোধন হবে। তো এখানে তো দেখলে অনেক কিছুই জামা কাপড় রয়েছে। দুখানা দেখালাম না, একটা যে বাপি যে চুড়িদারটা দিয়েছিল আর একটা পিঙ্ক কালারের দেখালাম, ওইগুলো কিন্তু সম্পূর্ণটা নতুন, এখনও ভাঙা হয়নি। তো এইখানে এখন মানে ওয়ার্ড্রপে ঢোকানোটাই মুশকিল হয়ে যাচ্ছে। কি হয় বলো তো, এই ওয়ার্ড্রপে না আমার এই সামনের দিকে জিনিসগুলো রাখতে খুব সুবিধা হয়, ওই ভেতরের দিকে ঢুকিয়ে রাখলে না আমার আর মনে থাকে না। তাই ওয়ার্ড্রপের এইদিকে সাইডের যে খোপগুলো আছে এখানে জায়গা থাকলেও না ওখানে জিনিসপত্র নেই। আর এই দেখো নতুন যে হলুদ মানে সাদা কালারের টপটা কিনেছিলাম, ওটা তো ভেবেছিলাম পরে এক জায়গায় যাব, কিন্তু ওই যে কপালে আর হলো না, যাওয়াও আর হলো না।
তো যার জন্য নতুন টপ আবার গুছিয়ে রেখে দিলাম। আর এই দেখো, তোমাদেরকে তো দেখানোই হয়নি পুজোর মধ্যে যে মাসি পুজো উপলক্ষে কি আমাকে দিয়েছিল আর কি, কৌশিকের মাসি। তো মাসি পুজো উপলক্ষে এই সুন্দর একটা, এটাকে কি বলে আমি জানি না, মুখ পলা বলে না পলা বাঁধানো বলে আমি জানি না, তবে এখন যেহেতু রূপোর জুয়েলারি খুব উঠেছে তো মাসি এইবার শাড়ি না দিয়ে এইটাই দিয়েছিল। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, কিন্তু পুজোর মধ্যে আর পরা হয়নি এই যা। তবে এরপরে ভাবছি কোনো একটা কিছু অনুষ্ঠান কিছু থাকলে এবার পরে ফেলবো। তো আমার জামার ওদিকটা তো ভালোভাবে গোছানো হয়ে গেছে, এবার কৌশিকের এদিকটা, ওর এদিকটা তো মানে এইভাবে যেভাবে দেখছো না, মানে জিনিসপত্র রেখে রেখে গোছাচ্ছি, এইভাবে ওর এদিকটা গোছানো যাবে না, কারণ পুজোর মধ্যে ও নিজে জামা কাপড় নিয়েছে, নিজে জামা কাপড় ঢুকিয়েছে। আমি মানে যেরমভাবে রাখি ঠিক তার উল্টোভাবে সব রেখেছে, যার জন্য না অনেক জামা কাপড় একটু হেলা গোছাও হয়ে গেছে। তো আরও একটুখানি হাত ফাঁকা হোক, তারপর ওয়ার্ড্রপ থেকে সমস্ত কিছু বার করে জানো তো আবার নতুন করে সব ঢোকাতে হবে। তো এইখানে দেখলাম আরও একটা শাড়ি ঢোকানো হচ্ছিল। তো কি হচ্ছে বলো তো, শাড়িগুলোকে না ঠিকঠাক সেট করে উঠতে পারছি না, এদিক থেকে একটা নামাচ্ছি, ওদিক থেকে একটা তুলছি, এই করে যাচ্ছি সারা ওয়ার্ড্রপটাই। তো সকালবেলা বললাম না আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে বেরোতে হবে, তো আর বেশি কিছুর মধ্যে যাইনি, এই অল্পের ওপর যেটুকু যা করতে পেরেছি সেটুকুই আজকে সকালবেলা করেছি। তো এইবার বিছানাটা একদম ফাঁকা হয়েছে, এবার এটাকে ভালোভাবে বিছানার চাদরটাকে টান টান করে পেতে নেওয়া যাবে। তো চলো এইদিকে এইগুলোকে টুকটাক কাজগুলো করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্ট শেয়ার করি। অনেক দিন হলো তোমাদের কারোর কমেন্ট ভালো করে শেয়ার করা হয় না। তো আমার গত ভিডিওতে লাইভ আইডি থেকে একজন দিদিভাই লিখেছিলে যে ধনতেরাসে কি কিনবে দেখিও। হ্যাঁ গো, অবশ্যই, যাই কিনি না কেন, একটা ছোট 2 টাকার জিনিস হলেও যাই কিনি না কেন ধনতেরাস উপলক্ষে অবশ্যই শেয়ার করব, কারণ তোমরাও আমার পরিবারের একটা অংশই হয়ে উঠেছো। আর তোমাদেরকে বলেছিলাম না আমার স্পাইডার প্ল্যান্টটা এই কোল বালিশটা পড়ে ভেঙে গেছে, তারপর থেকে জানো তো গাছটা ঠিকঠাক গ্রো করছে না, উল্টে অনেক পাতা যেন শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে, এত মনটা খারাপ লাগছে না। মা কত সুন্দর গাছটা দিয়েছিল, কিন্তু গাছটাকে আমি রেখে দিতে পারলাম না। যদিও মার কাছে এখনও অনেক রয়েছে, মা চাইলেই দেবে, তবুও বলো তো সুন্দর সুন্দর গাছগুলো এনে যদি নষ্ট করে ফেলি আনতে ভালো লাগে। তবে জানো তো আমি আর একটা নতুন নিজে থেকে বানিয়েওছি, তবে ওর না এরকম করে এখনও বেবি প্ল্যান্টগুলো বেরোয়নি। তো এটা যদি দেখি একান্তই মারা যাচ্ছে তাহলে ওই গাছটাকে এনে ঘরে রাখবো ভেবেছি। তো আর আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে রাখি পাল দিদিভাই, সুশীলা দিদিভাই, লোপামুদ্রা দি আর জয়শ্রী ঘোষ দিদিভাই লিখেছো তোমার লাল শাড়িটা খুব সুন্দর, থ্যাংক ইউ গো। আর এই দেখো এক্ষুনি যে কুর্তিটা গুছালাম না, এটা খুব সম্ভবত রেয়নের কুর্তি, ওটা জানাতে একবার কাচার পরেই না এইভাবে জড়ো জড়ো হয়ে গেল। তোমরা আমাকে একটা জিনিস বলো তো, এই রেয়নের জিনিসপত্র আয়রন করতে গেলে কোনো সমস্যা হয় না তো? মানে আমি জানতে চাইছি যে কুচকে টুচকে যায় না তো? তাহলে না একটু আয়রন করার দরকার, বড্ড কুচকে গেছে জামাটা, কিন্তু করতে ভয় লাগছে। তো তোমরা যদি কেউ রেয়নের জামা না আয়রন করে থাকো তাহলে বলো তো কিভাবে কি করতে হয়, নাকি নর্মাল যেরকম জামা কাপড় আয়রন করি সেই রকম করলেই হয়ে যায়। তো এদিকে যে ফার্নিচারগুলো থাকে সেগুলো ডাস্টিং করছিলাম, দিয়ে ওই দিকটা ডাস্টিং করার পর মনে পড়লো না খাটের দিকটাতেও নিশ্চয়ই পাউডারের বৃষ্টি থাকবে। তো যা ভেবেছিলাম তাই, ওখানে তো পাউডারে পুরো সাদা সাদা হয়ে গেছিলো। তো সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে যে জিনিসপত্রগুলো রয়েছে না, ওই হালকা হাতে একটুখানি পরিষ্কার করছি, কারণ আজকে বেশি ঘষা মাজা করার সময় নেই। ওই যে বললাম বেরোতে হবে, আর কোথায় যাব হচ্ছে কৌশিকদের একটা বন্ধুদের মিটিং মতো রয়েছে, কারণ সবাই তো মোটামুটি কাজের সূত্রে বাইরে থাকে, আর কি আমরাও বাইরে থাকতাম, কিন্তু এই যে মা চলে যাওয়ার পর বাড়ি চলে আসতে হয়েছে। তো সেই জন্য পুজোর সময় সবাই তো বাড়ি এসছে, এইবার সবার ফেরার তার আর কি, লক্ষ্মী পুজো চলে গেলে সবাই অনেকে ফিরে যাবে যে যার কাজের জায়গায়, কারণ কতদিনই বা ছুটি দেবে। তো সবাই মিলে ভেবেছে যে মানে চলে যাওয়ার আগে একবার মিট করবে, তো সেই রকমই একটা মিট আপ মতো হবে আজকে, তো সেখানেও যেতে হবে। তো এইদিকে দেখো সকালবেলা উঠে যার জন্য একদম হুটো পাটা করে যতটা কাজ এগিয়ে রাখা যায় ততটাই করে ফেলছি। তো আর আমার গত ভিডিওতে পাপিয়া দিদিভাই কমেন্ট করেছো, বোন আমি তোমার ভিডিও সবসময় দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ গো। আর কমেন্ট করেছিল চৈতালি দিদিভাই, তিন্নি তান্না ব্লগ, টুম্পা দিদিভাই, কুহু সানশাইন থেকে দিদিভাই, মাই ফিউচার স্টোরি থেকে দিদিভাই, আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছো বাবির কথাগুলো শুনতে খুব ভালো লাগে, থ্যাংক ইউ গো। মানে সবসময় তো আমার কমেন্টই মানে আমাকে নিয়েই কমেন্ট করো, মাঝে মধ্যে বোনকে নিয়ে করো, আমার শুনতে খুব ভালো লাগে। তো যাই হোক, ওপরে যা যা কাজ ছিল মানে সেরে নিচে চলে এসেছি, এসে দেখো ওইদিকে ডাল করে নিয়েছি। আর এদিকে না ফ্রিজে দেখলাম একটু পমফ্রেট মাছ ছিল, বেশ কয়েকদিন আগে রান্না করাই হচ্ছিল না, তো ভাবলাম এগুলোকেই আজকে উদ্ধার করে ফেলি, কারণ আমরা নাই লাঞ্চটা বাইরে করব, কিন্তু ডিনারটা তো বাড়িতেই করতে হবে, তারপরে ধরো বাপিও খাবে, তো রান্নাবান্না যেহেতু করতেই হবে, তো ভাবলাম পমফ্রেট মাছ করতে তো খুব একটা বেশি সময় লাগবে না, তো এইটা দিয়েই করে দেবো। তো আজকে মাছটা এই যে সর্ষে, পোস্ত, চারমগজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছু বেটে নিয়েছি, তো এইটা দিয়েই করব।
আর জানো তো পমফ্রেট মাছটা তাড়াহুড়ো, মানে হাতে তো সময় অল্প, তাড়াতাড়ি করে ভাবলাম একসাথে না 2টো করে মাছ ভাজবো। তো এই যে মাছগুলো 2টো করে যেই দিয়েছি, একজনের সাথে আর একজনের লেগে এত অবস্থা খারাপ হয়েছে। দেখো প্রথম দিকের মাছ দুটো কী অবস্থা। তো যার জন্য না পরের মাছগুলো সমস্ত একটা একটা করে ভেজেছি, তারপরে দেখলাম সমস্ত মাছগুলো ঠিকঠাকই আছে। তো আর আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল হচ্ছে মৌসুনা দিদিভাই, ঝর্ণা এজেন্সি থেকে দিদিভাই, বৈশালীনাথ দিদিভাই, পায়েল 36 থেকে পায়েল দিদিভাই, আর কমেন্ট করেছিল হচ্ছে শম্পা দিভাই, আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, পুষ্পা জয়াশ্রী ব্লগ, শম্পা মাইতি দিদিভাই, আর অনিন্দিতা খান দিদিভাই লিখেছ সুন্দর হয়েছে, তোমাকেই মা কমলা মনে হচ্ছে আর কি আমার লক্ষ্মী পুজোর ভিডিওতে। তো বললাম না দিদিভাই, কমলা হওয়ার মানে সাধ্য আমার নেই, তবে তোমার যে এইটুকু লেগেছে এতে আমি খুব খুশি হয়েছি। তো আর কমেন্ট করেছিল হচ্ছে মনীষা সুমাই দিদিভাই আর স্নেহা ইউটিউব ক্রিয়েশন থেকে। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট। এইবার সোজা ওপরে গেছি, গিয়ে কৌশিক আজকে ঘর মুছে দিয়েছে, আমি শুধু ওপরে গেছি, স্নান করেছি, তারপর নিচে এসে পুজো দিয়েছি। এইটুকুই ছিল আমার বাদ বাকি কাজ। আর এই দেখো আজকে আমার পমফ্রেট মাছের কারিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও। তো এর সাথে না আর একটুখানি চুনো মাছের তরকারি করে নিয়েছিলাম। তো এই ছিল আজকের আমাদের লাঞ্চ। তো চলো এখন ওপরে গিয়ে ঝটপট রেডি হই, তারপর দেখা হচ্ছে। দেখো বাজে হচ্ছে 12:10, আমিও পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। তো দেখি এরকম কোনোদিন কৌশিকের সমস্ত বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ হয়নি, একটুখানি কেমন লাগছে। তবে সবার সাথে দেখা হলে আবার সবার সাথে চেনা জানা হয়ে যাবে। তো আজকে আর কোনো পুজোর জামা পরিনি, এটা হচ্ছে গতবারের পুজোর একটা ড্রেস, সেটাই পরলাম। আজকে আর বেশি হেভি কিছু পরতে ইচ্ছা করছে না, জাস্ট হালকার মধ্যে এটা পরেছি যাতে সারাদিন ভালোভাবে ক্যারি করতে পারি। তো চলো এখন বেরোই। আর এই তো বেরিয়ে পড়েছি, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম না আজকে, না বাড়ির মধ্যে সেরকম আর মানে এই রেডি হওয়ার কিছু ভিডিও তুলতেই পারিনি। সোজা স্টেশনে চলে এসেছি, আর এসেই দেখি ট্রেন। আর আমরা এখন যাচ্ছি সোজা হচ্ছে বিধাননগর। আর এই যে বিধাননগর নামার আগে দেখছো না এত ভিড়, এত লোক সব বিধাননগর নেমেছে। বাবা পুজোর পরেও যে এত ভিড় হতে পারে আমার আইডিয়া ছিল না। তবে এদিকটাতে এসে দেখি কলকাতায় তো পুজো এখনও শেষই হয়নি, আমাদের ওখানে ভাসান টাসান সমস্ত কিছুই কমপ্লিট, কিন্তু এখানে দেখলাম এখনও বেশ পুজো একটা রেশ রয়েছে। চারপাশে না এখনও দেখছি বাঁশগুলো রয়েছে, আমাদের ওদিকে তো অনেক বাঁশ খুলে দেওয়া হয়েছে। তো আমরা সোজা চলে এসেছি হচ্ছে মানি স্কোয়ারে। আর ওই দেখো কৌশিকের একজন বন্ধু কিন্তু অলরেডি চলেও এসছে। তো আমরা তারপরে না ভেতরে ঢুকে গেছিলাম, এখনও দুজনের আসা বাকি ছিল। তো আমরা একটু এদিক ওদিক ঘুরছিলাম। আগেরবার যখন এসেছিলাম তখন তো মলটা এত সুন্দর করে সাজানো ছিল না, তো এইবার এসে দেখছি দুর্গাপুজো উপলক্ষে খুব সুন্দর সাজানোই ছিল। তো আজকে যেহেতু এখানে আসা হচ্ছে একসাথে লাঞ্চ করা, একটু গল্প করা, তো সেই জন্য আমরা সোজা ফুড কোর্টে চলে এসেছি। এইবার সব থেকে একটা বড় ডিসিশন ছিল কি নেব, মানে পুজোর মধ্যে এত রিচ খাওয়া হয়েছে না, কিচ্ছু সেরকম খেতে ইচ্ছা করছিল না। কিন্তু জানো তো এইবার পুজোতে না একদিনও আমাদের মাটন খাওয়াও হয়নি। তো সেই জন্য কৌশিককে বললাম তাহলে আমাদের জন্য মাটন বিরিয়ানি অর্ডার করি। তো ওখান থেকে মাটন বিরিয়ানি নিয়েছিলাম, আর এখানে আনা হয়েছিল যে চিকেন বিরিয়ানিও ছিল, সেটা আরেকজনা খেয়েছিল। আর তার সাথে এখানে ফিশ টিক্কা, কাবাব, এই সমস্ত কিছু দিয়েই আজকের আমাদের লাঞ্চটা একটু অন্যরকম ছিল। অন্য সময় তো বাড়িতে লাঞ্চ মানে ওই ভাত ডাল তরকারি খাওয়া হয়, তবে বাইরে বেরোলে যদি একটু এরকম না খাওয়া হয় তাহলে কি ভালো লাগে বলো। তো ওই যে কৌশিকের 3জন বন্ধু, আর এদিকে আমি ছিলাম, মানে মেয়েদের মধ্যে না আজকে আমি একাই ছিলাম, কারণ এখানে আর 3জন দেখতে পাচ্ছ, তার মধ্যে 2জনের এখনও বিয়ে হয়নি, আর একজনের না ছোট বেবি আছে, তো সে একটু অসুস্থ বলে তার ওয়াইফ আসেনি। তো আমার না এরকম মানে এই এত মানে কী বলবো, একটাও তো মেয়ে নেই, খুব একটু অস্বস্তি লাগছিলো। তারপরে সবাইয়ের সাথে তো সেই রকমভাবে তো কথা নেই, ওই হ্যালো হাই এরকমই করা আছে। তো যাই হোক সময়টা বেশ সবার সাথে ভালোই কাটলো। তারপর আর কি খাওয়া যায় সেগুলোই সবাই মিলে দেখছিলাম, কিন্তু দেখলাম সেরকম আর না খেতে ইচ্ছা করছিল না, কারণ অলরেডি পেটের মধ্যে বিরিয়ানি ঢুকে গেছে, কিছু সেরকম ভালো লাগছিল না। তো এরই মধ্যে না কৌশিকের একজন বন্ধু বেরিয়ে গেল। আমি একজন বন্ধু করে বলছি কারণ আমি কারোরই সেরকম নাম জানি না, একজনেরই নাম জানি, বাকি 2জনের নাম জানি না। তো একজনকে ছাড়তে যাওয়া হয়েছে, তো এখানে আমি আর কৌশিক বসে বসে গল্পই করছিলাম। আর তোমাদেরকে বললাম না এইবার পুজোর সময় এসে দেখি মলটাকে ভীষণ সুন্দর সাজিয়েছে, তো সেটাকেই একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। তো তারপর ঠিক হলো যে তাহলে চলো কিছু একটা আইসক্রিম মতো কিছু একটা খাওয়া যাক, বা ডেজার্ট কিছু খাওয়া যাক, তারপরেই আর কি যে যার বাড়ি। তো সেই মতো এখানে একটা আইসক্রিম অর্ডার করা হয়েছিল, খেতে তো দুর্দান্ত ছিল। তো এরপরে আর ভিডিও করা হয়নি, তো চলো এখন বাড়ি ফিরি। বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, এসে কিছু মানে টুকিটাকি কাজ ছিল সেগুলোই করছিলাম। আর আজকে না আমাদের এখানে একটু বৃষ্টি হয়েছে, যার জন্য এই দেখো চেয়ারে এক ঢিবি জামা কাপড় এখনও গুছোয়নি, আর ভালো লাগছে না সকাল থেকে এত দৌড়ঝাঁপ করে এদিকে সব জামা কাপড় ঝুলছে। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:05, একটুখানি বাদেই ডিনার করে শুয়ে পড়বো। শরীরটা দিচ্ছে না, আর মানে এইবার না মনে হচ্ছে আস্তে আস্তে কাশিটা আমার সাথে দেখা করতে আসছে।
তবুও চাইছি কাশিটাকে আনাবো না, কারণ অলরেডি বাড়ি এসে দুবার গরম জল খেয়ে নিচ্ছি যাতে কাশিটা না হয়, কারণ কাশি হলে না আরও কষ্ট হয়, পেট বুক পুরো কাশতে কাশতে ব্যথা হয়ে যায়। তো আজকের দিনটা তো আমাদের এইভাবেই কাটলো। এরপর মানে লক্ষ্মী পুজো, তারপরে আবার কৌশিকের অফিস চালু হয়ে যাবে, আবার সেই গয়ঙ্কচ্ছ জীবনে ঢুকতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, ব্যাকগ্রাউন্ডটাকে প্লিজ একটু ইগনোর করো, এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।